তাহলে আমরা দেখি এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রেপোজিশন অফ টাইম, প্লেস অ্যান্ড মুভমেন্ট। ঠিক আছে, আচ্ছা। তো প্রেপোজিশনস অফ টাইম, প্লেস অ্যান্ড মুভমেন্ট, তো সেটা আমরা অনেকভাবে প্রেপোজিশন বিভিন্ন ক্লাসে শিখেছি, তবে এত কিছু নিয়ম হয়তো অনেক সময় মাথায় থাকে না। তবে আমি চিন্তা করলাম যে আমরা যদি কিছু প্র্যাকটিক্যালি কিছু ছবির মাধ্যমে, পিকচারের মাধ্যমে যদি আমরা শিখতে পারি, তাহলে মনে হয় আমাদের শেখাটা প্র্যাকটিক্যালি আরো সুন্দর হবে। এই জন্য আমি এখানে কিছুটা ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে এখানে আগাবো আমাদের যে বিষয়গুলো আছে এখানে। তো প্রথমে আমরা এখানে কিছুটা দেখি। এখানে বলছে যে এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড ওর সেট অফ ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেটস লোকেশন। তো প্রিপোজিশনটা আসলে কি, এখানে কি নির্দেশ করছে? লোকেশন নির্দেশ করবে। In, near, beside, on top of, or some other relationship between a noun or pronoun and other parts of the sentence. বলছে যে প্রিপোজিশন একটা ওয়ার্ড, একটা সেট অফ অথবা সেট অফ ওয়ার্ডস, এক গুচ্ছ শব্দ যেটা ইন্ডিকেট করে একটা লোকেশন অথবা একটা রিলেশনশিপকে নির্দেশ করে। নাউন এবং প্রনাউনের সাথে একটা রিলেশনশিপকে নির্দেশ করে, বাকি অন্যান্য অংশে, সেন্টেন্সের অন্যান্য অংশের সাথে একটা নাউনের বা প্রনাউনের মাঝে একটা সেতু বন্ধন রচনা করে। A preposition isn't a preposition unless it goes with a related noun or pronoun called the object of the preposition. অর্থাৎ প্রেপোজিশনের পর অবশ্যই এখানে কি থাকতে হবে? প্রেপোজিশনের পরে এখানে অবশ্যই তোমার কি থাকতে হবে? আমাদের এখানে একটা ইয়ে থাকতে হবে, নাউন প্রনাউন থাকতে হবে। যে নাউন প্রনাউনটার মাধ্যমে আমরা সাধারণত আমাদের যেই সম্পর্কটা নির্ধারিত হবে, সে প্রেপোজিশনের সাথে সেন্টেন্সের বাকি অংশে যে সম্পর্কটা নির্ধারিত হবে, আমরা সেটাকে নির্দেশ করব। তাহলে আমরা এখানে আজকে আমরা শিখব তিনটা জিনিস: প্রেপোজিশনস অফ টাইম, প্লেস অ্যান্ড মুভমেন্ট। তো এখানে আমরা প্রথমে টাইমটা দেখবো, প্রেপোজিশনস অফ টাইম গুলো কি। আচ্ছা, এর আগে আমরা জাস্ট প্রেপোজিশন গুলো কি কি একটা জাস্ট ওভারভিউ করি। আমরা এখানে নরমালি যে প্রেপোজিশন গুলো আছে, ওয়ান ওয়ার্ডের ইন, অন, অ্যাট, টু, ইনটু, অফ, ফ্রম, এগুলো তো খুবই পরিচিত তোমাদের সবার কাছে। তারপর আউটসাইড, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, কয়েকটা শব্দ মিলে এখানে একটা তৈরি হয়েছে এক্সেপ্ট, ফার, ফার ফ্রম, ইনস্টিড অফ, অ্যাপার্ট ফ্রম, রিগার্ডিং, অ্যাকর্ডিং টু, অ্যাজ টু, অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে, এগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত। তো আমরা এবার আগাই। এখন আমরা প্রিপোজিশনস অফ টাইম এটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব এবং দেখব। প্রিপোজিশনস অফ টাইম ইজ এ প্রিপোজিশন দ্যাট অ্যালাউস ইউ টু ডিসকাস আ স্পেসিফিক টাইম পিরিয়ড। তো প্রিপোজিশনস অফ টাইমের ভিতরে আমরা কি এখানে আলোচনা করব? এখানে স্পেসিফিক টাইম নিয়ে কথা হবে, যেমন ডেট, তারপরে ক্যালেন্ডারের ডেট, তারপরে ওয়ান অফ দ্য ডেজ অফ দ্য উইকের যে কোনো একটা দিন, অথবা the actual time something takes place. Prepositions of time are the same words as prepositions of place. However, they are used in different way. তো যে শব্দটা দিয়ে আমরা prepositions of time বুঝাবো, সময় নির্দেশ করব, আবার এটা দিয়েই কিন্তু আবার প্লেস নির্দেশ করা হতে পারে। হ্যাঁ, তবে একই প্রেপোজিশন দিয়ে দেখবা যে একবার আমরা টাইম নির্দেশ করছি, আবার একই প্রেপোজিশন দিয়ে আবার আমরা জায়গা নির্দেশ করছি। তো এটা নির্ভর করবে কিসের উপরে? দে আর ইউজড ইন এ ডিফারেন্ট ওয়েতে এটা ব্যবহার করা যাবে। ইউ ক্যান ইজিলি ডিস্টিংগুইশ দিস প্রেপোজিশনস অ্যাজ দে অলওয়েজ ডিসকাস টাইমস রাদার দ্যান প্লেসেস। তো এখানে দেখা যেতে পারে যে কোনো সময় একই প্রেপোজিশন কোনো সময় সে টাইম হিসেবে ব্যবহৃত হয়েছে, আবার কোনো সময় সে প্লেস হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটা এক্সাম্পল দেখো, মিট মি এট 5 o'clock, আমার সাথে 5টায় সাক্ষাৎ করো। তাহলে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে এট যে প্রেপোজিশনটা এখানে ব্যবহৃত হয়েছে, 5 o'clock একটা একদম ফিক্সড টাইম, স্পেসিফিক টাইম। তারপরে দেখো আই ওয়ার্ক অন অল ডে অন স্যাটারডেজ, তাহলে এখানে সপ্তাহের একটা দিনের নাম স্যাটারডেজ, স্যাটারডের পূর্বে অন ব্যবহৃত হয়েছে।
তাহলে এখানে টাইম, স্পেসিফিক টাইম যখন আমরা বলছি তখন অ্যাট, স্পেসিফিক কোনো ডে বললে আমরা অন ব্যবহৃত করছি। হি লাইকস টু রিড ইন দ্য ইভিনিং, এই যে পার্ট অফ দ্য ডে আমরা বোঝাতে ইন ব্যবহার করছি টাইম। তারপরে হি ওয়ার্ক ফর 20 years, তাহলে যে এখানে একটা লং পিরিয়ড অফ টাইম যখন আমরা বোঝাচ্ছি তখন আমরা এখানে ফর ব্যবহার করছি। এই যে এখানে আমরা দেখব কতগুলো এখানে ব্যবহার। প্রেপোজিশন অন, অনের ব্যবহারটা কিভাবে আসছে এখানে। অনের যে ব্যবহারটা আছে এখানে সেটা হলো যে আমরা এখানে ডেজ অফ দ্য উইক, এখানে তোমার হলো কোনো সপ্তাহের কোনো দিন বোঝাতে আমরা অন ব্যবহার করতে পারি টাইমের ক্ষেত্রে। যেমন অন মানডে, ক্যালেন্ডারের ডেট বোঝাতে আমরা অন ব্যবহার করি অন 17th or on 17th May অথবা on 17th May 2012। তাহলে আমরা অন ব্যবহার করি সময় বোঝাতে। প্রেপোজিশন অন সময় বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে সময়টা কি, দিন বোঝাতে, সময় বলতে দিন। মানডে দিন বোঝাতে ডেজ অফ দ্য উইক। তারপরে ক্যালেন্ডার ডেটস, ক্যালেন্ডারে কোনো ডেটের পূর্বে, অথবা স্পেশাল ডে যেমন অন মাই বার্থডে, তারপরে ওয়েডিং অ্যানিভার্সারি, এগুলোর পূর্বে অন বসবে। তারপর আমরা ইন বসাচ্ছি। ইন আমরা কোথায় বসাই, বিশেষভাবে ইন আমরা বসাই মাসের পূর্বে, মান্থস এবং সিজনস। ইন জানুয়ারি, ইন উইন্টার, এই যে এখানে মান্থস এবং সিজন ইন উইন্টার, এটার পরে ইন বসছে। তারপরে ইয়ার, ইয়ার যদি আমরা বলি যেমন ইন 2012, অথবা আমরা ডিকেড যদি বুঝাই, ডিকেড মানে দশক, অথবা যদি আমরা সেঞ্চুরি বুঝাই, যদি শতাব্দীও বুঝাই, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। তারপরে আমরা পিরিয়ড অফ দ্য ডে, দিনের কোনো একটা অংশকে আমরা বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারবো। যেমন আমরা এখানে বলছি ইন দ্য মর্নিং, মর্নিং এর কথা বলছি, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। দ্য পার্ট অফ দ্য ডে অথবা পিরিয়ড অফ দ্য ডে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। তারপরে আমরা সার্টেন পিরিয়ড অফ টাইম, আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম, তখন আমরা একটা লং টাইম বোঝাতে তখন আমরা ইন ব্যবহার করছি। যেমন ইন 2 hours, ইন আ ফিউ মিনিটস। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে যে সার্টেন পিরিয়ড পরে যখন আমরা কোনো কিছু বোঝাচ্ছি তখন আমরা এখানে ইন ব্যবহার করতে পারি। তারপর আমাদের সময় বোঝাতে আমাদের অ্যাট এর ব্যবহার আছে। যেমন নাইট, রাত্রি বোঝাতে আমরা অ্যাট নাইট ব্যবহার করি, অ্যাট দ্য নাইট, এটা আমরা বলি না। তারপর আমরা উইকেন্ড, সপ্তাহের শেষের দিকে বোঝাতে অ্যাট উইকেন্ডস। হ্যাঁ, অ্যাট উইকেন্ডস আমরা ব্যবহার করছি। তারপরে তোমার এখানে আমরা বলছি যে প্রিসাইজ টাইম বলতে, একদম প্রিসাইজ, একদম নির্দিষ্ট প্রিসাইজ টাইম, স্পেসিফিক টাইম বলতে আমরা অ্যাট ব্যবহার করছি। যেমন দ্য স্টাফ মিটিং ইজ অ্যাট 9:30, এরকম একটা টাইম। তাহলে আমরা শিখে গেলাম যে অন, ইন, অ্যাট, এগুলো সাধারণত প্রেপোজিশনস অফ টাইম যখন যেভাবে বুঝে আমরা শিখলাম। তারপরে আমরা দেখব ফ্রম এবং টু। ফ্রম টু প্রেপোজিশনটা সাধারণত কোনো একটা জিনিসকে মার্কিং করতে ব্যবহৃত হয়, কোনো একটা টাইম ফ্রেমকে বা কোনো একটা কিছুকে নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি যে সোমবার থেকে বুধবারের ভিতরে তুমি আসবে, ইউ উইল অ্যাটেন্ড দ্য মিটিং ফ্রম মানডে টু ওয়েডনেসডে। ঠিক আছে, তাহলে এখানে মার্কিং এ পিরিয়ড অফ টাইম বোঝাতে আমরা এখানে ফ্রম এবং টু, ফ্রম টু একসাথে আমরা ব্যবহার করতে পারি। তারপর আমরা টেলিং দ্য টাইম, সময় বোঝাতে আমরা এটা বলতে পারি। যেমন 20 to 5, যে এখানে 5টা বাজতে এখনো 20 মিনিটস এখানে বাকি আছে, 20 to 5। ওকে, আচ্ছা, 20 মিনিটস এখানে বোঝাচ্ছে। তারপরে আমরা পাস্ট একটা প্রেপোজিশন, এটা দিয়ে আমরা টাইম নির্দেশ করতে পারি। যেমন আমরা এখানে বলছি 8:30, মানে 8টা বাজে, 8টার পরে আরো আধা ঘন্টা হয়ে গেছে, মানে 8:30, 8:30, মানে 8টার পরে আরো 30 মিনিট চলে গেছে। আমরা পাস্ট বলতে অতিক্রম করা, মানে কোনো একটা লেভেল অতিক্রম করে চলে গেলে সেটাকে আমরা 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 পাস্ট হিসেবে, প্রেপোজিশনস অফ টাইম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তারপর আমরা এখানে দেখো টিল অ্যান্টিল, এটাও একটা সময়, তবে এখানে যে পিরিয়ডটা আছে এটাও একটা মার্কিং এ পিরিয়ড অফ টাইম, এটা আমরা বোঝাচ্ছি। যেমন ফ্রম মানডে টিল ওয়েডনেসডে, অথবা ফ্রম মানডে আনটিল ওয়েডনেসডে। তাহলে যে এখানে সময়টা টাইম ফ্রেম আমি বলছি যে তুমি সোমবার থেকে বুধবার পর্যন্ত এই কাজটা করবে। আমি যদি বলি কাউকে যে ইউ উইল
you will do the work from Monday till Wednesday অথবা until Wednesday। এই যে আমি তাকে একটা পিরিয়ড অফ টাইম তাকে নির্দিষ্ট করে দিলাম। তারপরে আমি যদি কাউকে মার্কিং হাউ লং, কতক্ষণ করবে, কতদিন আমি যদি নির্দিষ্ট করতে চাই তাহলে আমি ওইভাবে করতে পারি, টিল আনটিল দিয়ে ফ্রম অথবা ফ্রম ডট ডট টিল দিয়ে করতে পারি। আর আমি যদি কতক্ষণ করতে সে করবে সেটাও আমি করতে পারি। কিভাবে? যেমন এক্সাম্পল তো দেখো, উই আর ওয়ার্কিং অন দিস টিল জুন, উই আর ওয়ার্কিং অন দিস টিল জুন অথবা আনটিল জুন। এই যে এটা হয়ে গেল, আমরা এখানে লং কতটুকু লম্বা হবে পিরিয়ডটা এটা আমরা বলে দিলাম। তারপরে আমরা বাই এর ব্যবহার দেখি, এটা দিয়েও টাইম বোঝাচ্ছে। at the latest I will finish it by Monday, মানে একদম লেটেস্ট আপডেটটা জানিয়ে দিল যে সে সোমবারের ভিতরে শেষ করবে, তাহলে এখানে টাইম। আপ টু দিস পয়েন্ট, হ্যাঁ, আপ টু দিস পয়েন্ট বাই December 2011 we had completed half, মানে একটা নির্দিষ্ট একটা পয়েন্টে সে কতটুকু কমপ্লিট করেছে সেটা বোঝাতে আমরা বাই ব্যবহার করতে পারি। তারপরে সিন্স বলতে বোঝাচ্ছে যে ফ্রম দেন টু নাও, আগে থেকে শুরু হয়ে এই পর্যন্ত কি অবস্থা আছে এটা বোঝাতে আমরা সিন্স টাইম আমরা ব্যবহার করতে পারি প্রিপোজিশনস অফ টাইম হিসেবে। যেমন I've been working here since 2004, হ্যাঁ, তাহলে যে এখানে ফ্রম শুরু হয়েছে আরো আগে 2004-এ, হয়তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 2020, তাহলে আমরা এখানে 16 বছর হয়ে গেল। তাহলে এখানে আমরা ফ্রম দেন টু নাও, ওই যে আগে দেন শুরু হয়েছে আগে 2004-এ, এই পর্যন্ত কি কি এখানে কতটুকু হলো আমরা এটা বোঝাতে এটা ব্যবহার করতে পারি। তারপরে আমরা ফর এর ব্যবহারটা আমরা দেখি এখানে, ওভার দিস পিরিয়ড অফ টাইম দ্য প্রজেক্ট ওয়াজ ফর 4 years, মানে প্রজেক্টটা 4 বছরের জন্য ছিল, মানে এটা শেষ হয়ে গেছে প্রজেক্টটা। কোনো একটা প্রজেক্ট, কোনো একটা কর্ম সম্পাদন হয়ে গেছে, তার টাইম স্প্যানটা আমি এভাবে ফর এর মাধ্যমে সময় হিসেবে এটা আমি এক্সপ্লেন করতে পারি। তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাগো কি বলছে এখানে, ইট স্টার্টেড 3 years ago in 2009, মানে এখানে পাস্ট একটা পয়েন্ট কে নির্দেশ করছে। যখন আমরা অতীতের কোনো একটা টাইম ফ্রেমকে নির্দেশ করব তখন আমরা অ্যাগো দিয়ে ব্যবহার করতে পারি। তারপরে আমাদের রয়েছে বিফোর অথবা প্রায়র টু। প্রায়র টু আমরা যেমন বিফোর this policy no such mechanism existed, অথবা prior to this policy no such mechanism existed, যে এই পলিসির পূর্বে, এই পলিসির আগে এরকম কোনো মেকানিজম ছিল না। তাহলে এই যে আমরা earlier than this point, যে এখন যে বর্তমান পয়েন্টের কথা বলছি, এই সময়ের কথা বলছি, এই সময় থেকে আগ পর্যন্ত কি অবস্থা ছিল সেটাকে আমরা এখানে এক্সপ্লেন করতে পারছি। আচ্ছা, তারপরে দেখো এবার আমরা এখানে একটা ইয়ার মাধ্যমে দেখতে পাবো, এই যে এখানে একটা ছবির মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি, যে একটু বড় করে দিই তাহলে বোঝা যাবে। আচ্ছা, এখানে একটা ছবির মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রিপোজিশনস অফ টাইম এর ব্যবহারটা, যেমন এট এর যে ব্যবহারটা দেখা গেল, এই যে এখানে এট এর যে ব্যবহারটা, এখানে স্পেসিফিক টাইম বলতে আমরা এট ব্যবহার করছি এখানে, এট মিডনাইট। হ্যাঁ, তারপরে এট বিশেষ দিনগুলোতে ব্যবহৃত হচ্ছে, যেমন ইস্টার অথবা ক্রিসমাস, এগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, যেমন এট ইস্টার we eat a lot of chocolate, the city is always beautiful at Christmas। তাহলে বিশেষ দিন বোঝাতে আমরা এখানে এট ব্যবহার করছি, স্পেসিফিক কোনো ডে বোঝাতে। তারপরে আমরা এট আবার ব্যবহার করছি কোথায়, নাইটের বেলা, আই হেট বিং অ্যালোন এট নাইট। ঠিক আছে, বিশেষ কোনো দিন বোঝাতে আমরা এখানে এট ব্যবহার করছি, স্পেসিফিক টাইম বোঝাতে আমরা এট ব্যবহার করছি। ইন কোথায় ব্যবহার করছি আমরা, ইন ব্যবহার করছি আমরা পার্টস অফ দ্য ডে, যেমন আই ইউজুয়ালি রান ইন দ্য মর্নিং। তাহলে মর্নিং অবশ্যই ডে এর একটা পার্ট, দিনের একটা অংশ। হি ওয়ার্কস ইন দ্য ইভিনিংস, হ্যাঁ, তাহলে এখন আমরা পার্ট অফ দ্য ডে, 24 ঘন্টার ভিতরে যে কোনো একটা পার্টকে আমরা বোঝাতে এইভাবে আমরা বোঝাতে পারি। তবে নাইটের বেলা আমরা এট নাইট ব্যবহার করব। মান্থস বোঝাতে আমরা ইন ব্যবহার করতে পারি, যেমন আই এম গোয়িং ব্যাক টু জার্মানি ইন জুন, এই যে আমরা মাসের পূর্বে ইন ব্যবহার করছি। তারপরে আমরা এখানে আবেদ, কি সমস্যা, কোনো প্রবলেম? আবেদ I বলো। have been 2 hours.
হ্যাঁ, I hate being alone at night. এখানে beingটা হেটে পরে কিভাবে আসছে? আই হেট বিং অ্যালোন অ্যাট নাইট। হ্যাঁ, এটা বুঝতে পারো নাই নাকি? না স্যার, এখানে beingটা হেটের পরে কেন আসলো? বিংটা হেটের পরে কেন আসলো, মানে হেট ওয়ার্ডের পরে কেন আসলো? বিংটা হেটের পরে কেন আসলো? জি স্যার। এটা নিয়ে আর একটা গ্রামার ক্লাস লাগবে। তুমি এখন এটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এগুলা কোনো প্রশ্ন না, এগুলা কোনো প্রাসঙ্গিক। তুমি এখন প্রিপোজিশন শিখতেছো, তাই না? তুমি প্রিপোজিশনের দিকে কনসেন্ট্রেট করো। তোমার এই রিলেটেড প্রশ্ন থাকলে তুমি করতে পারো, হ্যাঁ? এটা নিয়ে তোমার আরেকটা ক্লাস কেন হেইটের পরে বিইং আসলো, এটা তোমাকে আমি বুঝাই দেবো, আগামী ক্লাসে বুঝাই দেবো। এটা নিয়ে আরেকটা একটু একটা আলোচনা করতে হবে, আর একটা পয়েন্ট আনতে হবে, ঠিক আছে? তুমি এখন বুঝো যে অ্যাট কোথায় ব্যবহৃত হচ্ছে, ইন কোথায় ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে তোমার জিনিসটা আমি নোট করে রাখলাম। এটা আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাকে পয়েন্ট আকারে একটু সময় নিয়ে বুঝাই দেব। ওকে, দেখো এখানে ইনের যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, মান্থস। আই এম গোয়িং ব্যাক টু জার্মানি ইন জুন। তাহলে এখানে জুন, এই যে এখানে মান্থস হিসেবে আমরা এখানে ইন ব্যবহার করছি। তারপর ইয়ার্স, ইয়ার্স যেমন আই ওয়াজ বর্ন ইন 1985, এই যে এখানে ইন ব্যবহৃত হয়েছে। তারপরে ইন সিজনস, I always go on holidays in summer, এই যে সামার সিজন, একটা সামার একটা সিজনের নাম, তারপরে ইন ব্যবহৃত হয়েছে। তারপর সেঞ্চুরি, শতাব্দী, আয়ারল্যান্ড ওয়াজ ভেরি পুয়ার ইন দ্য 90th century, এই যে ইন দ্য 90th century, শতাব্দীর পূর্বে আমরা এখানে ইন ব্যবহার করতে পারি। তারপরে আমরা এখানে অনের ব্যবহারটা দেখি, এর আগে আমরা দেখেছি ডেইজ, যে কোনো ডে বলতে আমরা এখানে অন ব্যবহার করতে পারি। যেমন আই এম গোয়িং অন হলিডেজ অন টুইসডে, এই যে টুইসডে দিনের নাম, একটা একটা ডেজ অফ দ্য উইক। তারপর আই লাভ ওয়াচিং মুভিজ অন ফ্রাইডেজ, এই যে এখানে অন ফ্রাইডেজ একটা তোমার হলো কি ডেজ অফ দ্য উইক। তারপর ডেটস অ্যান্ড স্পেসিফিক ডেজ, আই ওয়াজ বর্ন অন মার্চ 11th, I was born on March, স্পেসিফিক ডেট, স্পেসিফিক ডে যখন আমরা বোঝাবো তখন আমরা এখানে অন ব্যবহার করতে পারবো। তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি আরো কিছু বিষয় এখানে আরো একটু পরিষ্কার করে দেওয়া আছে এখানে। এই যে দেখো প্রিপোজিশনস অফ টাইম এখানে কিভাবে দেখছো, যেমন ইনের ব্যবহারটা ইন দ্য মর্নিং, হ্যাঁ, যে পার্ট অফ দ্য ডে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন ফেব্রুয়ারি মাসের পূর্বে, ইন দ্য স্প্রিং সিজন, in the summer season, in the fall, in the autumn, in the winter, in 2013 year বুঝালে, in the 1990s, হ্যাঁ, এই যে ডিকেড দশক বুঝালে, ঠিক আছে, 90-এর দশকে আমরা এখানে ইন ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপরে অনের ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিভাবে দেওয়া আছে, অন সানডে, days of the week, on Monday morning, days of the week, on Tuesday afternoon, on Wednesday evening, on my birthday, special day, on a holiday, on May 5, এই যে আমরা এখানে মাসের নাম পাশাপাশি স্পেসিফিক ডেট এইভাবে আমরা ব্যবহার করতে পারি। on a weekday, on a weekday, on the weekend, ইউএসএ তে বলছে তারা ব্যবহার করে, ইউএসএ তে তারা ব্যবহার করছে on the weekend, অথবা এভাবে on a weekday, নরমালি আমরা on a weekday ব্যবহার করতে পারি। আর ইউএসএ তে তারা অন এর পরে দ্য উইকেন্ড এভাবে ব্যবহার করে থাকে, অন দ্য উইকেন্ড। তারপরে আমরা এখানে দেখব যেমন ইউএসএ তে যেরকম ব্যবহার করে কি, যে অন দ্য উইকএন্ড, অন দ্য উইকেন্ড সপ্তাহের একদম শেষে, সপ্তাহের শেষে মানে বন্ধের দিনে। আর এখানে আমরা অ্যাট দ্য উইকেন্ড, যে লন্ডনে যে যুক্তরাষ্ট্রে তারা, যুক্তরাজ্যে সরি, ইউকে মানে যুক্তরাজ্য, যুক্তরাজ্যে তারা বলছে যে তারা এখানে অ্যাট ব্যবহার করছে, অ্যাটস দ্য উইকেন্ড। আর আমেরিকাতে ওরা ব্যবহার করছে অন দ্য উইকেন্ড। ওকে, তাহলে এখানে নর্মালি আমরা নাইট থাকলে আমরা অ্যাট ব্যবহার করি, অ্যাট নাইট। তারপরে স্পেসিফিক যে টাইম, আমরা যদি বলি 10:30, 10:30, তাহলে অ্যাট 10:30, অ্যাট নুন, অ্যাট মিড ডে, স্পেসিফিক point of time, at midnight, at bedtime, at sunrise, at sunset, at the weekend.
ওকে, এবার আমরা দেখব prepositions of place। তো একই জিনিস prepositions of time হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার একই prepositions of place হিসেবে ব্যবহৃত হতে পারে, তার ব্যবহারের উপরে তার সবকিছু নির্ভরশীল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে prepositions of place describe the position of a person or thing in relation to another person or thing। prepositions of place হলো একটা তুলনামূলক আলোচনা, একটার সাপেক্ষে আরেকটার অবস্থান নির্ণয় যেভাবে আমরা করি সেটাই হলো prepositions of place। Now look at these example sentence। যেমন there is a cup on the table। তাহলে এই যে আমরা এখানে টেবিলের সাপেক্ষে কাপের অবস্থানটা কোথায় আমরা এটা দেখতে পাচ্ছি এখানে, যে টেবিলের সাপেক্ষে in relation in terms of the table, the position of the cup is being described by this preposition। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিলের সাপেক্ষে কাপের অবস্থানটা কিন্তু টেবিলের উপরে, ঠিক আছে। তাহলে the helicopter hovered above the house। hovered মানে ঘোরাফেরা করছে বা মুভ করছে হাউসের উপরে। তাহলে এখানে আমরা মানে হাউসের সাপেক্ষে হেলিকপ্টারের অবস্থানটা কোথায়, যে হাউস একটা যদি সারফেস মনে করি আর হেলিকপ্টারকে একটা সারফেস মুভিং একটা সারফেস প্ল্যাটফর্ম মনে করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন নাকি হাউসের সাপেক্ষে আমি হেলিকপ্টারের অবস্থানটা বর্ণনা করছি তখন আমি বলছি আবাব। আবার যদি হেলিকপ্টারের সাপেক্ষে হাউসের অবস্থানটা বর্ণনা করতে চাই তখন আমি বলবো যে আন্ডার বা বিলো বলতে পারি, নিচে। আবার আমি যখন টেবিলের সাপেক্ষে কাপকে বর্ণনা করছি তখন আমি বলছি যে অন। আবার যখন কাপের সাপেক্ষে আমি টেবিলকে বর্ণনা করব তখন আমি বলতে পারি যে টেবিলটা কাপের নিচে অবস্থান করছে, দ্য কাপ ইজ আন্ডার দ্য টেবল। হ্যাঁ, অথবা দ্য টেবল ইজ আন্ডার দ্য কাপ। হ্যাঁ, এরকম আমি বর্ণনা করতে পারি। দ্য কাপ ইজ এই যে এখানে আমরা এভাবে এটা বর্ণনা করছি, দ্য পুলিশ প্লেসড আ শীট ওভার দ্য বডি। বডিটার উপরে পুলিশ একটা শীট দিয়ে দিল, মানে একটা ঢাকনা, কাপড়ের বা কাগজের বা পলিথিনের কিছু একটা ঢাকনা দিয়ে দিল বডিটার উপরে। তাহলে এই বডির সাপেক্ষে আমরা এখানে এই যে শীটের অবস্থানটা কোথায়, শীটটা যে শীট দিয়ে ঢেকে দেওয়া আছে এটা কি, ওভার। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো একটা কিছুকে যদি ঢেকে দেওয়া হয় কোনো কিছু দিয়ে তাহলে এটাকে ওভার আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা বডির সাপেক্ষে শীটের অবস্থানটা বর্ণনা করছি। আবার শীটের সাপেক্ষে বডির অবস্থানটা বর্ণনা করতে গেলে তাহলে আমরা বলবো যে শীটটা উপরে আছে বডিটা আছে নিচে, তখন আমরা আন্ডার ব্যবহার করতে পারবো। হ্যাঁ, দ্য বডি ইজ আন্ডার দ্য শীট, শীটের নিচে বডিটা অবস্থান করছে। হ্যাঁ, তাহলে এই যে দ্য টেবল ইজ আন্ডার দ্য কাপ, কাপের নিচে টেবিলটা অবস্থান করছে। দ্য হাউস ইজ আন্ডার দ্য হোভারিং হেলিকপ্টার, যে হোভারিং ঘোরাফেরা করছে যে উপরে যে হেলিকপ্টারটা এটার নিচে হাউসটা অবস্থান করছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রেপোজিশনস অফ প্লেস হলো কি এক ধরনের তুলনামূলক আলোচনা, একটা সাপেক্ষে একটার অবস্থানটা কোথায়, যে পজিশন অফ এ পার্সন, এটা এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। পজিশন, এই যে কথাটা, যে পজিশন অফ এ পার্সন ওর থিং, কোনো একটা ব্যক্তি অথবা বস্তুর অবস্থানটা ইন রিলেশন টু অ্যানাদার পার্সন ওর থিং, অন্য একটা পার্সন অথবা থিংকের সাপেক্ষে আরেকটা বস্তু অথবা জিনিসের অবস্থানটা যেভাবে নির্ধারিত হবে সেইভাবে তার প্রেপোজিশন, সেই অর্থে তার প্রেপোজিশনটা আমরা ব্যবহার করব। তারপর এখানে বলছে হি স্টুড ইন ফ্রন্ট অফ দ্য ডোর অ্যান্ড র্যাং দ্য বেল। তাহলে আমরা ডোরের সাপেক্ষে তার অবস্থানটা বর্ণনা করছি। ডোরের সাথে তুলনা করলে, দরজার সাথে তুলনা করলে সে দরজার সামনে দাঁড়িয়ে আছে, আবার তার সাথে দরজার তুলনা করলে বোঝা যাবে যে হ্যাঁ দরজা তার পিছনে আছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখানে তখন আমরা যদি মানে হি এর সাপেক্ষে ডোরকে আমরা তুলনা করি, ডোরকে যদি হি এর সাথে তুলনা করি তাহলে আমরা তখন বলবো যে দরজাটা পিছনে। অর্থাৎ আমি কার অবস্থানটা বুঝাতে চাই, যার অবস্থানটা আমি বুঝাতে চাই ঠিক সেভাবেই প্রেপোজিশনটা এখানে ব্যবহার করতে হবে। রাম সেট বিসাইড তারা।
তাহলে রাম তারার পাশে বসে আছে, দুজনে একই সমান্তরালে একটা মানে একই সমান্তরালে বসে আছে। রাম সেট বিসাইড তারা, রাম সেট বিসাইড তারা, রামের সাপেক্ষে তারা বসে আছে, অথবা তারার সাপেক্ষে রাম পাশাপাশি বসে আছে। A small stream runs below that bridge. যে ব্রিজের নিচে দিয়ে একটা ছোট একটা নদী, ছোট্ট একটা ঝর্ণাধারা বা ছোট্ট একটা নদী বয়ে গেছে। তাহলে আমরা এখানে ব্রিজের সাপেক্ষে স্ট্রিমকে আমরা এখানে বর্ণনা করছি, ঠিক আছে। তারপর আমরা হি পুট দ্য কি আন্ডার দ্য ডোর ম্যাট। তাহলে আমরা এখানে কি করছি, এই যে কি, হি পুট দ্য কি আন্ডার দ্য ডোর ম্যাট, ডোর ম্যাটের নিচে সে চাবিটা রেখেছে। তাহলে আমরা কি এর অবস্থানটা, চাবির অবস্থানটা বর্ণনা করছি ডোরমেটের সাপেক্ষে, যে ডোরমেটের নিচে চাবিটা অবস্থিত। হি পুটস দ্য কি আন্ডার দ্য ডোরম্যাট। আবার আমি যদি ডোরমেটের অবস্থানটা বর্ণনা করতে, ডোরমেটটা কোথায়, তখন আমি কি বলবো, যে ডোরমেটটা, হ্যাঁ ডোরমেটটা কি, ডোরমেটের নিচে চাবি। আবার যখন ডোরমেটের অবস্থান বর্ণনা করবো তখন ডোরমেটের মানে চাবির উপরে, চাবির সাপেক্ষে যখন ডোরমেট বলবো তখন বলবো যে চাবিটা ডোরমেটের উপরে। এভাবে আমরা বর্ণনা করতে পারি। হি পুট হিজ হ্যান্ডস বিহাইন্ড হিজ ব্যাক, তার হাতগুলো সে পিছনে রেখেছে। তাহলে এবার পিছনের সাপেক্ষে, ব্যাকের সাপেক্ষে তার হাতের অবস্থান আমরা বর্ণনা করছি। হ্যাঁ, হি পুট হিজ হ্যান্ডস বিহাইন্ড হিজ ব্যাক, তাহলে আমরা তার ব্যাকের সাপেক্ষে তার হাতের অবস্থান বর্ণনা করছি। আবার উল্টোটাও হতে পারে, হ্যাঁ ব্যাকের সাপেক্ষে হাতের অবস্থান। এবার আমি আমি যদি বলি হাতের সাপেক্ষে ব্যাকের অবস্থান, এটা আমরা যেভাবে যে সিচুয়েশন থাকবে সেটা আমরা বর্ণনা করতে পারি। এই যে এখানে দেখো একটা পিকচারের মাধ্যমে এখানে দেখা যাচ্ছে যে কত একটা 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 প্রাণী, কাইন্ড অফ র্যাট, দেখা যাচ্ছে আন্ডার। তাহলে এই বক্সের নিচে এটা অবস্থান করছে প্রথম যে আটা। তাহলে দেখো এখানে বক্সের সাপেক্ষে এই যে প্রাণীর অবস্থানটা কোথায়, নিচে। আবার আমি যদি বলি যে না, এই প্রাণীর সাপেক্ষে বক্সের অবস্থান কোথায়, উপরে। তো যেভাবে বুঝাতে চাই আমি, তাহলে এখানে এই পিকচারের মাধ্যমে এই বক্সের সাপেক্ষে প্রাণীর অবস্থানটা কোথায় এটা বোঝাচ্ছি, কিন্তু একদম লেগে আছে, আন্ডার, নিচে অবস্থান করছে। নর্মালি আমরা নিচে অবস্থান করলে এরকম বলতে পারি। আবার ওভার, এই বক্সের সাপেক্ষে এই প্রাণীটা একটু উপরে, একটা গ্যাপ আছে, sort of gap, but the gap is not so high. গ্যাপটা মানে এই প্রাণীর জন্য যথেষ্ট, এতটুকুই সে লাভ দিতে পারে, এতটুকুই সে, মানে এতটুকু গ্যাপ থাকলে, গ্যাপটা যদি বেশি না হয় সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করতে পারি। এরপরে এই যে প্রাণীটা এটার ভিতরে অবস্থান করছে, অর্থাৎ ইন, তার এখানে কোনো গতি নাই। একটা একটা কেন্দ্রের ভিতরে, একটা বড় একটা সেন্টারের ভিতরে আরেকটা ক্ষুদ্র একটা সেন্টার ভিতরে ঢুকে বসে আছে, তার গতি নেই, সেক্ষেত্রে আমরা এখানে ইন ব্যবহার করতে পারি। আর একটা সেন্টারে বড় একটা, মানে এই বক্সের উপরে এই প্রাণীটা লাফাচ্ছে বা এটা সে লাফ অবস্থায় আছে, এখানে গ্যাপ আছে, আমরা এখানে ওভার ব্যবহার করতে পারি। অর্থাৎ এই বক্সের সাপেক্ষে এই প্রাণীটা যখন উপরে অবস্থান করছে, একটা গ্যাপ মেনটেন করে শূন্যে ভাসছে, সেক্ষেত্রে আমরা ওভার এটা ব্যবহার করতে পারি। আবার যখন এই প্রাণীর সাপেক্ষে এই বক্সটাকে আমরা বলবো, তখন আমরা কিন্তু এই প্রাণীর, কিন্তু এই বক্সটা কিন্তু তখন এই প্রাণীর নিচে অবস্থিত, তখন আমরা কিন্তু আন্ডার বলবো, অথবা এখানে বিলো বলতে পারি। আসে সামনে এগুলো আসতেছে, প্রত্যেকটা বর্ণনা করলেই বোঝা যাবে। এবার দেখো অন, এই যে বক্সের সাপেক্ষে এই প্রাণীটা, তার একদম টাচ, এই প্রাণীর পা গুলো এই বক্সের সাথে লেগে আছে। তো সেক্ষেত্রে আমরা যখন একটা দেখতে পাচ্ছি যে এই বক্সের সাপেক্ষে প্রাণীটার অবস্থানটা, সারফেস, প্রাণীর পায়ের নিচের অংশটা এবং বক্সের অংশটা লেগে আছে। এবং আরেকটা লক্ষণীয় বিষয় হলো যে এই প্রাণীটা অবশ্যই এই বক্সের উপরে অবস্থান করছে, অর্থাৎ কোনো কিছু বড় একটা সাপেক্ষে, কোনো বড় একটা বস্তুর উপরে এর আরেকটা বস্তু যখন অবস্থান করছে এবং এটা উপরে অবস্থান করে, তখন আমরা এখানে অন বলছি। আচ্ছা, ইন ফ্রন্ট অফ, এই যে বক্সের সাপেক্ষে প্রাণীটার সামনে অবস্থান করছে, এই জন্য আমরা ইন ফ্রন্ট অফ বলছি। আবার প্রাণীটার সাপেক্ষে বক্সের অবস্থানটা বললে বলবো যে বক্সটা পিছনে অবস্থান করছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তখন আমরা বলবো বিহাইন্ড, দ্য বক্স ইজ বিহাইন্ড দ্য র্যাট। আর যখন আমি প্রাণীটার অবস্থানটা বর্ণনা করছি, তখন আমি বলবো যে দ্য র্যাট ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স। তাহলে এই যে যেভাবে আমি বোঝাতে চাই সেভাবে আমার প্রিপোজিশনটা আমি বর্ণনা করব। তারপরে এই যে এখানে যেমন behind, the rat is behind the box, অথবা আমি যদি
এই যে এইটার সামনে প্রাণীটার সাপেক্ষে আমি বলছি যে দ্য বক্স ইজ ইন ফ্রন্ট অফ দ্য র্যাট। যদি আমি বিহাইন্ড না বোঝাই, আমি যদি ইঁদুরের সাপেক্ষে বক্সটাকে বোঝাতে চাচ্ছি, তখন আমি বলবো যে দ্য বক্স ইজ ইন ফ্রন্ট অফ দ্য র্যাট। তারপরে এবং এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য জিনিস হলো ইন ফ্রন্ট অফ বলো বিহাইন্ড বলো, এটা কিন্তু একই সমতলে অবস্থিত। এই বক্স যে সমতলে আছে, র্যাটও কিন্তু একই সমতলে আছে। এই বাহাইন্ডের বেলাও একই সমতল অবস্থান করছে, কিন্তু অনের বেলা কিন্তু একই সমতল অবস্থান করছে না। অনের বেলা দেখা যাচ্ছে যে বক্সটা আছে নিচের দিকে আর এই প্রাণীটা আছে উপরের দিকে। তাহলে আমরা অন প্রেপোজিশনটা যখন এইভাবে প্রেপোজিশন প্লেস হিসেবে অন যখন ব্যবহার করব, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে যে দুইটা বস্তুর কথা আমরা বলবো সেই দুটো বস্তু একই সমতল অবস্থান করবে না। ঠিক আছে, এখানে একই অবস্থা, ওভারের বেলাও একই সমতল অবস্থান করছে না। হ্যাঁ, তারপরে এটা দেখো এখানে নেক্সট টু, এটাও একই সমতল অবস্থান করছে পাশে বোঝাতে। নেক্সট টু দ্য দ্য র্যাট ইজ নেক্সট টু দ্য বক্স, এই বক্সের পাশে এই র্যাটটা অবস্থান করছে, এখানে আমরা একই সমতলে বোঝাচ্ছি। এরপর আমরা এই যে দেখো আমরা এখানে অ্যাট, আমরা কোনো কিছু কাছে ইন ফ্রন্ট অফ, আমরা এটাকে ইন ফ্রন্ট অফ এটাকে বলতে পারি। আমরা বলতে পারি যে দ্য র্যাট ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। আবার খুব নিকটে অবস্থান করে এই অর্থে আমরা অ্যাট ব্যবহার করতে পারি, দ্য র্যাট ইজ অ্যাট দ্য ডোর, ইঁদুরটি দরজায়, ইঁদুরটি দরজায়। আবার যদি স্পেসিফিকলি বলতে চাই যে হ্যাঁ ইঁদুরটি দরজার সামনে অবস্থিত, আমি বলবো দ্য র্যাট ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। তাহলে আমি যখন যেভাবে বোঝাতে চাই, আমি বললাম যে ইঁদুরটি দরজাতে আছে, তখন আমি অ্যাট বলবো। হ্যাঁ, দ্য র্যাট ইজ অ্যাট দ্য ডোর। আবার ইঁদুরটি দরজার সামনে অবস্থান করছে, অর্থাৎ যেভাবে যে অর্থে বোঝাতে চাই সে অর্থে সেভাবে প্রেপোজিশনটা এখানে আসবে। তারপরে বিটুইন, বিটুইন কি হবে? বিটুইন হবে তোমার যখন দুইটার মাঝখানে আমরা কোনো জিনিস বোঝাচ্ছি, যেমন ইঁদুরটা দুইটা বইয়ের মাঝখানে এখানে অবস্থান করছে, তাহলে দ্য র্যাট ইজ বিটুইন দ্য বুকস। আবার এখানে ইঁদুরটা এই বক্সের ভিতর অবস্থান করছে, তার কোনো গতি নেই, তার কোনো এখানে মুভমেন্ট নাই, সে নিশ্চল অবস্থায় আছে, চুপচাপ বসে আছে। এই যে এখানে সে একটা নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে। তারপর এখানে আমাদের বিহাইন্ড, এই যে এই সোফার সাপেক্ষে ইঁদুরের অবস্থানটা এখানে পিছনে, যেহেতু এখানে বিহাইন্ড। তারপর এখানে আন্ডার, আন্ডার বলতে নিচে, এই যে টেবিলের সাপেক্ষে এই যে ইঁদুরের অবস্থানটা এখানে আমরা কি নিচে বোঝাচ্ছে, আন্ডার। ঠিক আছে, আবার অন, একটু আগে আমরা দেখেছি এই যে টেবিলের উপরে এটা অবস্থান করছে, একই সমান্তরালে না, এটা কিন্তু একই সমান্তরালে না, টেবিলের নিচে এটা অবস্থান করছে। আচ্ছা, তারপরে দেখো এখানে নিয়ার, এই যে এই কম্পিউটারের কাছাকাছি অবস্থান করছে, এই জন্য নিয়ার, দ্য র্যাট ইজ নিয়ার দ্য কম্পিউটার। আচ্ছা, এখানে দ্য র্যাট ইজ ইন ফ্রন্ট অফ দ্য কম্পিউটার, দ্য র্যাট ইজ নেক্সট টু দ্য কম্পিউটার। তাহলে যে এখানে পার্থক্য আছে, নিয়ার বলতে এখানে গ্যাপ আছে কিন্তু একটা, আর নেক্সট টু বলতে এখানে গ্যাপটা নাই। তাহলে নিয়ার নেক্সট টু, এটার মধ্যে পার্থক্য আছে। নিয়ার বলতে এমন এমন কাছে যেটা একটা দূরত্ব আছে, যেটা খুব লক্ষণীয়। আর নেক্সট টু মানে কি, নেক্সট টু মানে হলো বাই অথবা বিসাইড, খুব কাছাকাছি। যেমন হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসছে। পাশে বসছে মানে কি, যে খুব কাছাকাছি, আমরা খুব একজন হয়তো খুব একজনের কথা একজন শুনতে পাচ্ছি, খুব নিকটে অবস্থান করছে, একদম লেগে লেগে নাই, কিন্তু একেবারে খুব কাছাকাছি। ঠিক আছে, তো সেটা হলো নেক্সট টু অথবা বাই অথবা বিসাইড। কিন্তু আমরা যখন নিয়ার বলবো, নিয়ারের বেলায় একটু দূরত্ব আছে এখানে। আর ইন ফ্রন্ট অফ এর বেলায় আমরা দেখতে পাচ্ছি দুটো বস্তু একই সমান্তরালে, নেক্সট টু একই সমান্তরালে, নিয়ার একই সমান্তরালে, বিহাইন্ড একই সমান্তরালে, অ্যাট একই সমান্তরালে, তারপরে বিটুইন একই সমান্তরালে আছে। কিন্তু ইনের বেলায় আবার দেখা যাচ্ছে যে এটার ভিতরে এটা অবস্থান করছে। হ্যাঁ, তাহলে এগুলো সব প্রেপোজিশনস অফ প্লেস। এবার আমরা এখানে এক্সাম্পলের মাধ্যমে আরো দেখানো হয়েছে, যেমন অ্যাট হোম, এখানে ঘরের ভিতরে অবস্থান করছে একটা নির্দিষ্ট প্লেসে, এখানে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। তারপরে এখানে আমাদের অ্যাট স্কুল, অ্যাট ওয়ার্ক, এই যে নির্দিষ্ট একটা জায়গা, হ্যাঁ নির্দিষ্ট একটা জায়গায় সে কাজ করছে, অ্যাট ওয়ার্ক, অ্যাট দ্য জু, অ্যাট দ্য সিনেমা, অ্যাট দ্য থিয়েটার। তাহলে এখানে এই যে তার নির্দিষ্ট অবস্থানটা এখানে বর্ণনা করছে যে সে কোথায় আছে বর্তমানে, এটা আমরা অ্যাট দিয়ে আমরা বোঝাতে পারি। এবার আমরা দেখবো প্রেপোজিশনস অফ মুভমেন্ট।
prepositions of movement হলো যে কি যে used to show movement from one place to another, একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যেতে তার কি পরিমাণ মুভমেন্ট করতে হয়, গতি প্রকৃতি, এটা আমরা এখানে বোঝাচ্ছি। These prepositions are most often used with verbs of motion and are found after the verb. এখানে preposition গুলো সাধারণত মোশন, verbs of motion এগুলোকে বলা হয় গতি, যে ভার্বগুলো দিয়ে গতি বোঝায় সেই ভার্বগুলো দিয়ে আমরা এখানে ব্যবহার করতে